আলী জনাব, কি হয়েছে আলী জনাব? কিছুই হয়নি, চলো যাওয়া যাক। চলো রওনা হও। আলী জনাব, নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই। কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে। এই স্বেচ্ছাচারিতা আমি বরদাস্ত করব না। হয় আমুনের খাদেমরা থাকবে, নয়তো আমি। আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না? মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো। আমাদের মিশরে আমুনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি। আসল মুশকিল হলো যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে। আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা। আমুনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন। এটা খুব সহজেই উপড়ে ফেলা কি সম্ভব? একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয়। যতদিন মিশরে এই আইন থাকবে ততদিন স্বেচ্ছাচারিত ও লুটতরাজ থাকবে। আলী জনাব, আমি এক যুবক কয়েদিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথার একদম মিল রয়েছে। আপনি যদি হুকুম করেন। আলী জনাব, আলী জনাব, কি হলো আপনার? আলী জনাব, দ্রুত দরবারের চিকিৎসক সিনহাকে খবর দাও। যাও, তাড়াতাড়ি করো। আমি কি বলতে চেয়েছিলাম? আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম? রাজকুমার অসুস্থ হওয়াতে সবকিছু ভুলে গেলাম। এরকম হাল কেন হলো সিনুহে? তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক। কেন আমেন হতেবের জওয়ানের চিকিৎসা হচ্ছে না? কখনো কখনো কোনো অভিজ্ঞ চিকিৎসকও কিছু কিছু বিমারির চিকিৎসা করতে অক্ষম, আর এটা যা আপনার সেরকমই একটি বিমার। আমাদের বাদশা পুত্রের রোগটা কি? মৃগী রোগ নাকি বেহুশ? এর কোনোটাই নয়। আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে, কিন্তু আমি তো শাহজাদার রোগ নির্ণয় করতেই অক্ষম। তাহলে এখন কি করবে? তার বিমারির তো একটা উপায় বের করতে হবে। আমি তো জাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি। আমার মনে হয় আমুনের খাদেমগণই এ রোগের চিকিৎসা করতে পারবে। আমার চিকিৎসার জন্য কোনো জাদুকরের দরকার নেই। লানত তাদেরকে যারা পেট পূজা ও লুটতরাজ ছাড়া কিছুই বুঝে না, ওই সকল খোদা ও তার খাদেমদের উপর। তোমার উচিত না ইবাদত খানার খাদেমগণকে নিয়ে কোনো কটূক্তি করা। বন্ধ করো বানু। এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমুন ও তার খাদেমদের সাহায্য করে। যাও। আমার রাজমহলে যেহেতু বানু তীরের মতো একজন আমুনের গোয়েন্দা রয়েছে, সেহেতু আমার বিজয় হবে কঠিন। হে মহান আমুন, তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই। কেন আমাকে সাহায্য করছো না? আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি? স্বর্ণ মুদ্রা সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি? তোমাকে সাজাতে মূল্যবান অলংকার ও পোশাক পরিচ্ছদ দিয়েছি, তাহলে কেন সাহায্য করছো না? যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো, তাহলে কেন আমরা তোমার ইবাদত করব? কেন তোমার সামনে মাথা নত করব? কার কাছে হাত পাতবো? কিন্তু আমার বানু, আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহিদের একজন।
কিভাবে আশা করেন আমুন আপনাকে ইশক করতে সাহায্য করবে? কোনোদিনই করবে না। থামো বলছি। কেন আমাকে রাগান্বিত করছো? এটা কেন বুঝতে পারছো না? যদি আমি আমুনের খেদমতগারদের সহধর্মিনীদের ঘরে থাকতাম তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করত। তাহলে ইউজারশিপের প্রতি হাত বাড়ালে কি সমস্যা? বানু, আপনি কেন বুঝতে পারছেন না আমুনের চুপ খাদেমরা? করো তুমি। আমি আর কিছু শুনতে চাই না। ঠিক আছে আমার বানু, যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন তাহলে আমি নিশ্চুপ থাকছি, কিন্তু এতে আমার কি কোনো দায় আছে? তুমি দায়ী। তোমার তীর্যক কথা দিয়ে আমার মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারিমামা। আমি তো পূর্বেও বলেছি, কিন্তু আপনি কর্ণপাত করেননি। কেন জনাব পুতিফারের কাছে যাচ্ছেন না? যেভাবে আপনি তার মাধ্যমে ইউজারশিপকে কারাগারে পাঠিয়েছেন, ঠিক একইভাবে তার মাধ্যমে ইউজারশিপকে আজাদ করুন। পুতিফার আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি? তোমার প্রস্তাব তোমারই মতো কারিমামা। কারিমামা। জি আমার বানু। ভুল কি আমার নাকি এই আয়নার? আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন? আপনি চিন্তিত হবেন না আমার বানু, সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে। আমি মলিন হয়ে গিয়েছি। যদি এই বিষণ্ণতা এভাবেই অব্যাহত থাকে তাহলে ইউজারশিপ যেদিন মুক্তি পাবে তার সামনে কিভাবে দাঁড়াবো? নিজেকে কষ্ট দেবেন না, আপনি এখনো মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, অতীতের মতোই সদা প্রফুল্ল, জওয়ান এবং সুদর্শনা। আমি পারবো না এই বিরহ সহ্য করতে। আমাকে কিছু একটা করতেই হবে। ইউজারশিপ কি করে তালা ভেঙে ফেললো? এমনকি আমি দেখলাম সে এই দরজা স্পর্শও করেনি। তুই নিজেই ভেঙে গেছিস, ঠিক আমারই মতো। তোমার মনে আছে একে অপরকে দুজন কত ভালোবাসতো? এটা কি জিন্দেগি? পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের। বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে। দরবারের চিকিৎসক সিনহুকে খবর দাও। আলী জনাব পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে। দেখেছি আমি। আমার কিছুই করার নেই।
তার চিকিৎসক দরকার, আমাকে নয়। আমাকে দেখে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করছে না। উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলী জনাব? আপনার অবস্থা খুবই খারাপ, আপনার বিশ্রাম দরকার। মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না। চলাফেরা আপনার জন্য বিপজ্জনক। মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন, আমি কিন্তু বাদশাহ আমেনহোতেবকে বললে আপনার সমস্ত কাজ কেড়ে নেব। আমি চিকিৎসার দায়ভার গ্রহণ করব না আলী জনাব। দেখেছো কারিমামা, জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে। সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয়। ইউজারসিফ 8-9 বছর হলো জেলখানায় রয়েছে, কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স 20 বছর বেড়ে গেছে। নিজের কাছে নিজেই অপরাধী। ইউজারসিফকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে। এই মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে। জলদি সিনহোয়েকে ডাকো, সিনহোয়েকে ডাকো তাড়াতাড়ি। যাও। যাও। আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব। আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণ এই শরাব। আমার একমাত্র আরামের ঔষধ এটাই। যদি এটা আমাকে ডুবিয়ে না রাখতো তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম। মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেনহোতেব দীর্ঘজীবী হোক। এরানুস, 1 গ্লাস পানি নিয়ে এসো, আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে। তুমি কি চাও বানুতি যে আমার মাথা ব্যথা ভালো হোক? যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না? আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত শরাব পান। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু, কিন্তু মিশরের মহান বাদশাহ আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতই করেন না। আমার একমাত্র ঔষধ হচ্ছে শরাব, আর শরাবই পারে আমাকে প্রশান্তি দিতে। সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে। কেন বাহানা করছো? আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো। আলী জনাব, আমাকে মাফ করবেন। যদি আপনি শরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রোপচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে। যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমুনের ইবাদতখানার খাদেম।
এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছি আমি সুস্থ হব না, আমি সুস্থ হব না। আর অস্ত্রোপচারও করব না, কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম। তাহলে শরাব ত্যাগ করুন। কি বললে এটা? শরাব ত্যাগ করব? তাহলে এটা খাবো। আজকের শরাবটা খুব ভালো বানিয়েছিস আনুস, কম পরিমাণ দিয়েছিস, কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন, নিজের দিকে লক্ষ্য রাখবেন। তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন হতে?
সকলে বাইরে যাও। শোনোনি, আমি বলেছি সকলে বাইরে যাও। তুমি না, তুমি তুমি থাকো শুধু। যা বলছি ভালো করে শুনবে। তোমার আম্মা জান আমুনের ভক্ত এবং খুবই গোড়া। সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে। আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে দাফন করবে, কিন্তু আমুনের কোনো কিছু আমার সঙ্গে দিয়ে দেবে না। কারণটা হলো এই যে আমি আমুন খোদাকে বিশ্বাস করি না। আর একটা কথা, আমুনের খাদেমগণ বিপজ্জনক, আর আমুনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে। তাদের বিশ্বাস করবে না। তাদের জোরালো সুপারিশ পুতিফারকে জানাবে। সে বিশ্বাসের খেয়ানত করবে না। তোমার আম্মাজানকে সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না। তোমার স্ত্রী নেফ্রদিতিকে ভালোবেসো। তুমি একাধিক সন্তানের অধিকারী হবে। আমি চাই না আমার বংশ নির্বংশ হোক। আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখো, বিলুপ্ত যেন না হয়ে যায়, বিলুপ্ত না হয়ে যায়। খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে। আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে। খোদা হাফেজ।
সকল তাজিম অর্ধ নিমজ্জিত থাকিবে। আজ তৃতীয় আমেন হতেবে সূর্য অস্তমিত হলো, আগামীকাল চতুর্থ আমেন হতেবে সূর্য উদিত হবে। আজকে তৃতীয় আমেন হতেবকে মমি করা হবে, আর আগামীকাল চতুর্থ আমেন হতেবকে সিংহাসনে বসানো হবে। কাকে তাজিম করছো? বানু জুলেখাকে তাজিম করছি। পুতিফারের রাজমহলের আপনি তো বানু। বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। আপনি সবসময় আমাদের কাছে বানু জুলেখায় থাকবেন, বরং অতীতের চেয়ে আরো প্রিয় হবেন। আমার বানু, আপনি তো জানতেন আজ তৃতীয় আমেন হতেবের অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। জানতাম, কিন্তু আমার মন ভালো নেই। আমার কাছে এই আমেন হতে বা অন্য আমেন হতে কোনো মূল্য নেই। আপনার অংশগ্রহণ করা উচিত ছিল। মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন। আমার মনে যে আহাজারি চলছে, অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার। তাহলে আগামীকালের জাসনের কি করবেন? সিংহাসনে আরোহণের জাসনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন? ও, আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি, কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাজসজ্জা অলংকারাদি কিভাবে সম্ভব? উফ, আমি পারবো না। বাদশার সহধর্মিনী নিফারতিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর। হ্যাঁ, এখনই দেখতে পাবে, অসম্ভব সুন্দরী সে। নিভার্তিতির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার একই অবস্থা হয়েছে। সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেন হতেব নাকি আমাদের আমন খোদায় একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেনহতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে।
হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা আমুনের অংশীদার, মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেনহোতেপ, আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন। তাকে দুশমনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন। সাবাস সাবাস ইসমত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ। আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম, মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো, আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেনহোতেপ মারা গিয়েছেন এবং চতুর্থ আমেনহোতেপ সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত পাহুনের ন্যায় স্থায়ী, সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেনহোতেপ, তারপর দ্বিতীয় আমেনহোতেপ, তারপর তৃতীয় আমেনহোতেপ, আর আজ চতুর্থ আমেনহোতেপ। আমি বাল্যকালে তাকে দেখেছি, ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমত, তৃতীয় আমেনহোতেপ ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন।
তুমি? এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহতেবের পক্ষ থেকে এসেছি। আজ্ঞামোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়াউনকে খবর দিচ্ছি। কি হয়েছে? এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমেনহতেব খোয়াব দেখেছেন। আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরেনহবকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না না, পতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি। এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরেনহব বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল। এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। দরুদ মহামান্য বাদশাহ জনাব আমেনহতেবের জওয়ান। দরুদ আপনাদের উপরেও। মহামান্য বাদশাহ, আমি চিন্তিত ছিলাম। আপনার কি হয়েছে? আশা করছি যে অপ্রীতিকর কিছু ঘটেনি। আজীব খোয়াব দেখেছি আমি। সম্ভবত অপ্রীতিকর হতে পারে, আবার নাও পারে। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেনহতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। ইরানুস। জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, আপনার খেদমতে হাজির জনাব। তাহলে শরাব কোথায়? আর আবু বিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। ইউজারসিফ, আমি এটাই ভুলে গিয়েছিলাম। 7টা বছর পার হয়ে গেছে। সম্মানিত বানু,
আমার কাছে বাচ্চার এই খোয়াবের জন্য ভালো পথ রয়েছে বানু, যদি অনুমতি দান করেন। খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন, তোমার পথের এখন দরকার নেই। দরুদ মিশরের বাদশাহ মহান প্রভু আমেন হতে। এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী। আমি মহামান্য বাদশাহর কাছে তাগাদ করছি খোয়াবের বর্ণনা করতে, যাতে তারা ব্যাখ্যা দিতে পারে। আমি দেখলাম 60টি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীল নদের ভেতর থেকে উঠছে। তারা তীরে এসে ঘাস খেতে লাগলো। এরপর নীল নদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো। যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেহেনে কিছুই ঢুকছে না। কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুলকিনারা পাচ্ছি না। তাহলে বলে দাও এটা বিশৃঙ্খল খোয়াব, ব্যাখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব চতুর্থ আমেনহোতেপ, আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন। খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত। আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম। আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না। সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খোয়াবের যথেষ্ট অর্থ রয়েছে। মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীরা অত্যন্ত সুদক্ষ। তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো। আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন। উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি। নিঃসন্দেহে আমার খবরের ব্যাখ্যা আছে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই। এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসত দিতে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা আমার চাই। ইউজারশিপের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে। আমি কি বলবো তাদেরকে ইউজারশিপের কথা? না না, তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয়। বানু আমাকে অনুমতি দিল না। যদি দিত তাহলে অবশ্যই বলতাম।
তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন। তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান। কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি... কাকে বলবো? পুতিপারকে, যে তাকে জেলে পাঠিয়েছে, নগ্গামোহরকে, যে তার খোলাখুলি শত্রু। যাই হোক না কেন, এখন আপনি বাদশার কাছে ইউজারশিপের কথা বলুন। অবশ্যই বলবো। 7 বছর পূর্বেই এইটা করা উচিত ছিল। 7 বছর পূর্বে যদি মরহুম বাদশার সামনে ইউজারশিপকে উপস্থিত করতে পারতাম। জানি না কেন ভুলে গিয়েছিলাম। সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল, আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল। ওই সকল দয়া, ওই সকল মেহেরবানি। আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম, যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ। লানত আমার পুরে, লানত আমার পুরে। আমি কিভাবে তার মুখোমুখি হব? আপনার একদমই উচিত হয়নি ইউজারশিপের তাগাদ ভুলে যাওয়া। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি করে ভুলে গেলেন? সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে। এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। অবশ্যই করব। এইটা এখন একদমই পরিষ্কার। গমের শীষের সাথে গরুর খোয়াবের মিল রয়েছে। 60টি সতেজ শীষ হচ্ছে মোটা তাজা গরু, এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম। এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খোয়াবের কোনো ব্যাখ্যা নেই। একদমই চালাকি করবেন না। আমি খোয়াবের ব্যাখ্যা চাই। আপনারা না পারলে স্বীকার করুন, যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই। যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন, তবে পায়ে বেরি পরিয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু এরা তা দিতে পারছে না। তাহলে উপায়টা কি? যদি ব্যাখ্যা করতে না পারে, রাস্তা তো আছে। আমুনের খাদেমগণ এবং খোয়াব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ। আপনি আপনার খোয়াবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন। আমিও আশা করছি তারা খোয়াবের ব্যাখ্যা দিতে পারবে না।
সম্মানিত বানু, অনুমতি দান করুন। কি বলতে চাও? তুমি বাদশাহ আমেনহোতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি? অনেকটা ওই রকমই। ইরানুস, এ বিষয়ে নাক গলানোর দরকার নেই। বাদশার ক্রোধ বাড়িও না। কিছু কি বের করতে পারলে? এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ। যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না, তবে ব্যাখ্যা করব কি করে? জনাব, আমাদেরকে আরো এক রাত সময় দিন। যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে। আমুনের ইবাদতখানার খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন। ফুসরাতের কোনো উপায় নেই। বছরের পর বছর বসে বসে খেয়েছেন, এখন উপায় খুঁজে বের করুন। আজ এবং এই রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা প্রদান করুন। মহামান্য বাদশাহ, এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী। যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেবে। আজে কথা বলবেন না মহান পুরোহিত। তারা বসে বসে ফাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে ওত পেতে থাকে, এবং এরা বেয়ারিশ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে। আজ হয় তারা ব্যাখ্যা দান করার জন্য মুখ খুলবে, না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব। জনাব অজ্ঞামোহর, সতর্ক থাকুন। আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয়। এদের পক্ষ নেবেন না। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাদশাহ, নতুবা শরীর আরো খারাপ করবে। এদের সকলকে হাজতে নিয়ে যাও। ওই সময় আজাদ হবে যখন আমার খবরের ব্যাখ্যা দিতে পারবে। সম্মানিত বানু, অনুমতি দান করুন। ইরানুস, তুমি কি বলতে চাও? আমার বানু, আমি এই মুশকিলের উপায় জানি, কিন্তু কথা বলার সাহস নেই, কারণ বাদশাহ অনেক রাগান্বিত। মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো? না বানু, তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি। ইরানুস, বাদশাহ প্রচন্ড রেগে আছেন। অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে। আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে। আমার বানু, আমি অনুরোধ করছি, আমাকে অনুমতি দিন। তাদেরকে নিয়ে যাও। কি করছেন? কি করছেন জনাব অজ্ঞামোহর? কিছু একটা করুন। এসব আপনি কি করছেন? এনারা হচ্ছেন আমুনের খাদেম। আমুন খোদা অসন্তুষ্ট হবেন। বিরত থাকুন আলী জনাব। ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে। তাদের ছেড়ে দাও। বলো ইনারুস, আমি শুনছি। আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি। তুই আমার খোয়াবের উপায় জানিস? জি আলী জনাব।
লজ্জিত হওয়ার মতোই। যান, নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন। আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে। বল। বল ইরানুস। একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে। একজন হাজতবন্দি এব্রানি গোলাম? মহামান্য বাদশাহ, আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম, দুইজনই খোয়াব দেখেছিলাম। ওই কয়েদি জোয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল। 3 দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল। ইরানুস, তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মশকরার ফল কি হতে পারে? নিশ্চিত থাকুন আমার প্রভু, নিশ্চিত থাকুন। ও কি বলছে পুতিফার? পুতিফার, ও সঠিক বলছে আমার প্রভু। ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি। আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাত দিচ্ছি। ফুরসাত রয়েছে, চলে যাও। নীল নদের আশেপাশে গোবর পড়ে আছে, গিয়ে দুর্গন্ধ শুকো। চলে যাও। আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই। দূর হও। সময় নষ্ট করো না, এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও আর আমার খোয়াবের ব্যাখ্যার তালাশ করো।